আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। বিচিত্রময় আমাদের এই পৃথিবীর নানান প্রান্তে হরেক রকমের মানুষের বসবাস। প্রতিনিয়তই কারো না কারো সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেই চলেছে। আপনার কিংবা আপনার পরিচিত কারো সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা শেয়ার করুন আমাদের সাথে। ঘটনা লিখে অথবা অডিও রেকর্ড করে আমাদের ইমেল করুন। আমাদেরকে ইমেল করার ঠিকানা boothfm20m5@gmail.com bhwootfm20m5@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌদি আরব থেকে এক রেমিটেন্স যোদ্ধা সুমন ভাই। সুমন ভাইয়ের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার কোনো একটি গ্রামে। সুমন ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন তার একজন সহকর্মী, যার নাম জ্যাক ছদ্মনাম, এর কাছ থেকে। জ্যাক তার সম্পূর্ণ ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক, তাই ঠিকানা প্রকাশ করতে পারছি না। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সুমন ভাই ও জ্যাক সৌদি আরবে একটি সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন। জ্যাকের বাড়ি হচ্ছে ফিলিপাইনের কোনো একটি গ্রামে। জ্যাক যেভাবে তার ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবেই লিখছি। বলছেন জ্যাক, সময়টা ছিল তখন 2000 সালের আশেপাশে। আমি তখন আমাদের গ্রামের বাজারে একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতাম। ব্যবসার পরিস্থিতি বেশ ভালোই ছিল। বাজার থেকে আমাদের বাড়ির রাস্তায় ছিল একটি খ্রিস্টানদের বড় কবরস্থান। আমাদের গ্রামের যত মানুষ মারা যেত সকলকে এই কবরস্থানে দাফন করা হতো। আমাদের গ্রামের একটি নিয়ম ছিল যা সবাই মেনে চলত। নিয়মটি হলো, কেউ যদি মোটরসাইকেল বা বাইসাইকেল দিয়ে চলাচল করত তাহলে তারা ওই কবরস্থানের কাছে এসে মোটরসাইকেল বা বাইসাইকেল থেকে নেমে কবরস্থানটি হেঁটে পার হতো। এই হেঁটে কবরস্থানটি পার হওয়ার দুটি কারণ রয়েছে। একটি হলো যারা কবরস্থানে শুয়ে আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এবং অন্যটি হলো তারা বিশ্বাস করে কবরস্থানের সকল আত্মা এবং জিন এই রাস্তা ধরে চলাচল করে। তখন যদি কেউ এই রাস্তায় সাইকেল বা মোটরসাইকেল চালায় তাহলে ওই আত্মা বা জিন আঘাতপ্রাপ্ত হতে পারে। বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটারের প্রায় 300 ফুটই হচ্ছে এই কবরস্থানের এরিয়া। কবরস্থানের সামনে দিয়ে একটি রাস্তা, সেখানে হচ্ছে কবরস্থানের মেইন গেট, আর পিছন দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তাটি হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তাটি সামনের রাস্তার তুলনায় অনেকটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। এখানে কোনো প্রকার আলোর ব্যবস্থা নেই, একেবারেই ভুতুড়ে পরিবেশ। ঝড় বৃষ্টি হলে রাতের বেলায় এই রাস্তা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবার মূল ঘটনায় আসা যাক। এটা ছিল শীতকাল। প্রতিদিনের মতো সেদিনও আমার দোকানে কাস্টমারের অনেক ভিড় ছিল। দোকান বন্ধ করতে অনেক রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক প্রায় 12টা 30 হবে। আমি দোকান বন্ধ করে আমার বাইসাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই কনকনে শীত, তার উপর বৃষ্টি, খুবই বিরক্তিকর। বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই দ্রুত একটি বড় গাছের নিচে আশ্রয় নেই। আমি যে গাছটির নিচে আশ্রয় নিয়েছিলাম তার থেকে কবরস্থানের দূরত্ব সর্বোচ্চ 20 হাতের মতো হবে। এদিকে প্রচণ্ড বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে বজ্রপাতও হচ্ছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই ভয়ঙ্কর। গা ছমছমে হয়ে গেছে। এমনিতেই আমি মোটামুটি সাহসী ছিলাম, কিন্তু এই পরিবেশে মনে কিছুটা ভয়ের জন্ম নেয়। এমনিতেই গভীর রাত, রাতে এদিকে কেউ আসে না, আবার বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। আমি দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম, কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। মনে হচ্ছে সময়টিকে কেউ মায়াজালে বেঁধে রেখেছেন। অনবরত বৃষ্টি জায়গাটাকে যেন ঝাপসা করে ফেলেছে। তখন আমার মনে হতাশার সৃষ্টি হয়। প্রতিটি বজ্রপাত যেন এক একটা ব্যক্তিগত আক্রমণ। বজ্রপাতের মাঝের যে নীরবতা সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, যা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব। এমন একটি রাতে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে একা মনে হচ্ছিল আমার। অসহায়ের মতো প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখে যাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হচ্ছে এই নীরবতার মাঝে আমি একা নই। আমার আশেপাশে অসংখ্য অশুভ চোখ নীরব দৃষ্টিতে নিশ্চুপভাবে আমার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড বৃষ্টির কারণে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে পানি জমা শুরু হয়ে গেল। তখন ভাবলাম এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। এই বৃষ্টি মনে হয় আজকে আর থামবে না। ভিজে হলেও আমায় বাড়ি ফিরতে হবে। এমন একটি ভয়ঙ্কর নির্জন জায়গায় একা দাঁড়িয়ে থাকা আমার জন্য মোটেও নিরাপদ নয়। হঠাৎ আমার নজর পড়ে কবরস্থানের দিকে। আসলেই তো আমি একা নই।
আমার থেকে একটু দূরে কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে একটি মানুষের মতো অভয়ব। আমার মনে প্রশ্ন জাগে, এই প্রচণ্ড শীতে আর বৃষ্টির রাতে কবরস্থানের পেছনে কে আসবে? আমার ধ্যান ও সম্পূর্ণ দৃষ্টি তখন ওই অবয়বটির দিকে। ওখানে এত রাতে এই মুষলধারে বৃষ্টির মাঝে কি করছে সে? আমি খেয়াল করলাম ওই লোকটা কবরের উপর বসে কিছু একটা করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি দেরি হলো না যে সে করছেটা কি। 2 সেকেন্ডের চকচকে আলোয় আমি দেখলাম লোকটা ওখানে বসে হাত দিয়ে একটি কবর খুঁড়ছে। এমন একটা পরিবেশে একটা লোক এসে কবর খুঁড়ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমি মনে মনে ভাবছি এই লোকটি নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধী, কারণ আমি জানতাম অনেক সময় এ ধরনের বড় বড় অপরাধীরা কবরস্থানে এসে তাদের অস্ত্র লুকিয়ে রাখত। অথবা এই লোকটি চোর, সে হয়তো মানুষের কঙ্কালের লোভে এই কাজটি করছে, কারণ তখনকার সময় একটি কঙ্কালের দাম বেশ ভালোই ছিল। এই বিষয়গুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। দেখতে পেলাম ওই লোকটা সম্পূর্ণ কবরটি খুঁড়ে ফেলেছে। এরপর সে কবরটিতে নেমে কফিন থেকে লাশ তুলে নিল। আমি তখন ধরেই নিয়েছি বেটা একটি চোর, এর পেশা হচ্ছে লাশ চুরি করা, সেই লাশটিকে নিয়ে যাবে। আমি এই দৃশ্য দেখে প্রচণ্ড রাগে নিজের দাঁত কামড়াতে থাকি আর আশেপাশে লাঠি বা ডালপালা খুঁজতে লাগি। সৌভাগ্যবশত একটা লম্বা ও শক্ত লাঠি পেয়েও যাই আমি হাতের কাছেই। আজকে এই বেটা চোরকে মেরে হাড্ডি ভেঙে দেব, কারণ চোর বেটা যে কাজটি করছে এটা শুধু একটি অপরাধ নয়, এটা একটি ভয়ঙ্কর মহা অপরাধ। তাই আমি দেরি না করে লাঠি হাতে নিয়ে পা টিপে টিপে আস্তে আস্তে এগিয়ে যাই লোকটার দিকে। তখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, কিন্তু আমার রাগের কারণে বৃষ্টিকে আর বৃষ্টি মনে হচ্ছিল না। আমার শরীরের রক্ত তখন রাগের তীব্রতায় টকবক করে ফুটছিল। আমি প্রচণ্ড রাগ নিয়ে এগুতে থাকি লোকটির দিকে। লোকটার কাছাকাছি যাওয়া মাত্রই লোকটি বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে এবং তার দিকে আসছে। তখন ওই লোকটি পিছনের দিকে ঘুরে তাকায়। লোকটি পিছনে ফিরে তাকানোর পর আমি যে দৃশ্যটি দেখতে পাই সেটা কেউ কখনো দেখতে চাইবে না। আমি দেখলাম লোকটার শারীরিক গঠন এবং পোশাক একটা মানুষের মতো হলেও মুখটি মানুষের মতো নয়। মুখটি দেখতে একটা হিংস্র প্রাণীর মতো, সেটা দেখতে ভয়ঙ্কর এবং বীভৎস। আমি দেখি ওই প্রাণীর মুখটা পুরো আগুনে ঝলসানো। মূলত ওই প্রাণীটি কবর খুঁড়ে যে লাশটি তুলেছে সেটা সে খেতে চাইছে। সে কোনো অপরাধী বা চোর নয়, সে একটি মুর্দাখোর খবিশ জিন। এই দৃশ্য দেখার পর আমি নিজেকে শান্ত রাখতে পারলাম না। কি ভয়ানক বীভৎস দৃশ্য! প্রচণ্ড জোরে একটি চিৎকার দিয়ে পিছন ফিরে বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা পানি জমা ছিল, সেখানে বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গেলেও আবার উঠে দৌড়াতে শুরু করি। যা কিছুই হয়ে যাক না কেন, প্রাণ বাঁচানোর আশায় আমি বাড়ির দিকে পাগলের মতো ছুটে যাচ্ছিলাম। আমি কোনো দিকে না তাকিয়ে শুধু বাড়ির দিকে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে আর চিৎকার করতে করতে এক সময় বাড়িতে পৌঁছতে সক্ষম হই। এদিকে আমার চিৎকার শুনে বাড়ির লোকজন সবাই বাহিরে চলে আসে। তারা আমাকে এই অবস্থায় দেখে বেশ আতঙ্কিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে তখন ভয়ে কাঁপছিলাম, কথা বলতে পারছিলাম না, শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম আর টেনে টেনে শ্বাস নিতে নিতে বললাম খেয়ে ফেলবে আমাকে। আমি একটু স্বাভাবিক হওয়ার পর সবাইকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলি। আমার মুখে সম্পূর্ণ ঘটনা শুনে বাড়ির সকল মানুষ আঁতকে উঠল। বাড়ির সকল পুরুষ মানুষ এবং প্রতিবেশীরা দেরি না করে লাঠিসোঁটা নিয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। তারপর তারা ওখানে গেলেও তেমন কিছু দেখতে পেল না। ওই কবর থেকে লাশ তুলে ফেলা হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, আর লাশের কিছু অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর কি হয়েছিল এর বেশি কিছু জ্যাক আমায় বলেনি। ওই দিন জ্যাক যা দেখেছিল তা আমাদের ভাষায় খবিশ জিন বলে। এ ধরনের জিনেরা সুযোগ পেলেই কবর থেকে লাশ তুলে খেয়ে ফেলে। লাশ খাওয়া শেষ হলে তারা আবার কবরটিকে সুন্দর করে আগের মতো করে মাটি চাপা দিয়ে রেখে যায়, যাতে কবরের ভেতরে লাশ আছে কিনা সেটা কেউ বোঝার কোনো উপায় না থাকে। হয়তো জ্যাক ওই মুর্দাখোর বা খবিশ জিনটিকে দেখে ফেলায় সে সম্পূর্ণ লাশটি খেয়ে যেতে পারেনি। লাশের কিছু অংশ ফেলে কবরটিকে ওভাবেই রেখে চলে যেতে হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কবরস্থান তো পবিত্র জায়গা, তাহলে সেখানে কিভাবে জিন প্রবেশ করে লাশ খেয়ে ফেলে? উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট কিছু সময়ে সেটা সম্ভব। এই বলে সুমন ভাই তার ঘটনা শেষ করেছেন। এ ব্যাপারে যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি ছোট হলেও আমার কাছে খুব ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আবারও ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
ঠিক